সুপ্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে ইসরায়েল গত 7 দশক ধরে পুরো মধ্যপ্রাচ্যকে চোখ রাঙিয়েছে, যাদের মোসাদকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা বলা হয়, সেই ইসরায়েলের ভিতরের শহরগুলোতে এখন দিনের বেলায় কিভাবে গাড়ি বোমা ফাটছে? আপনারা কি জানেন যে আমেরিকা ইরানকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়া দেশ বলে প্রচার করত, সেই ইরান আজ ল্যাবরেটরিতে বসে এমন এক আর্টিফিশিয়াল ব্রেন বা কৃত্রিম মস্তিষ্ক তৈরি করে ফেলেছে, যা সিলিকন ভ্যালির ঘুম হারাম করে দেওয়ার জন্য ভাই যথেষ্ট। আজ আমি আপনাদের সামনে জিওপলিটিক্যাল দুনিয়ার এমন কিছু এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ নিয়ে এসেছি, যা পশ্চিমা মিডিয়া আপ্রাণ চেষ্টা করছে ধামাচাপা দেওয়ার। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো তুরস্কের F-16 ফাইটার জেট হঠাৎ করে কেন সোমালিয়ায় গিয়ে বোমা ফেলল, এবং এর সাথে ইসরায়েলের সেই গোপন সামরিক ঘাঁটির কী সম্পর্ক, যা পুরো লোহিত সাগর এবং হর্ন অফ আফ্রিকার মানচিত্র বদলে দিতে পারে। এই প্রতিটি খবর সম্পূর্ণ জানার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখুন, আপনারা খুব ভালো করেই জানেন যে গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতি নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলছে। কেন বলছি? আমেরিকা মরিয়া হয়ে কাতারে আলোচনা করার চেষ্টা করছে, কিন্তু ইরান তাদের ঝুলিয়ে রেখেছে। আর ঠিক এই সময়েই ইসরায়েলের ভিতরের পরিস্থিতি আক্ষরিক অর্থেই বিস্ফোরক হয়ে উঠেছে ভাই। লজিক্যালি চিন্তা করুন দর্শক, আজ 1 জুলাই 2026 ইসরায়েল থেকে একটা খবর এসেছে, যা প্রমাণ করে যে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে। গতকাল 30 জুনের সন্ধ্যায় খবর আসে যে ইসরায়েলের উত্তর অঞ্চলীয় শহর হাইফাতে একটা গাড়ি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এই গাড়ি বোমার আঘাতে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে। কিন্তু দর্শক, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ইসরায়েলি মিডিয়া এই ঘটনাকে কি বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে জানেন? তারা বলছে এটা নাকি গ্যাং ওয়ার বা আন্ডারওয়ার্ল্ডের প্রতিশোধমূলক হামলা। চিন্তা করুন দর্শক, মাত্র 2 দিন আগে ইসরায়েলের জাফা এবং হোলেন শহরেও একইভাবে গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছিল। 3 দিনের মধ্যে ইসরায়েলের ভিতরে 3টে বড় গাড়ি বোমার বিস্ফোরণ। একটা দেশ যাদের চারপাশের সীমান্তে যুদ্ধ চলছে, যাদের উপর ইরানের যে কোনো মুহূর্তে হামলা করার কথা, সেই দেশের ভিতরে যদি 3 দিন ধরে গ্যাং ওয়ারের নামে গাড়ি বোমা ফাটতে থাকে, তাহলে সেই দেশের ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা আসলে কি করছে? এটা কি সত্যিই কোনো সাধারণ গ্যাং ওয়ার, নাকি ইসরায়েলের ভিতরেই কোনো স্যাবোতাস বা চোরা গোপ্তা হামলা শুরু হয়ে গেছে, যা তারা বাইরের দুনিয়ার কাছে লুকাতে চাইছে? যখন একটা দেশ যুদ্ধে হেরে যায়, তখন তাদের ভিতরে ইকোনমি এবং ল অ্যান্ড অর্ডার এইভাবেই ধ্বংস হয়ে যায়। ইসরায়েল আজ সেই পতনেরই সাক্ষী হচ্ছে। এবার আসুন দেখি জিওপলিটিক্যাল দাবার বোর্ডে তুরস্ক কি ভয়ঙ্কর একটা চাল দিয়েছে। গতকাল 30 জুন 2026 খবর। এই খবর অনুযায়ী তুরস্কের F-16 ফাইটার জেটগুলো সোমালিয়ায় গিয়ে একটা ভয়াবহ বিমান হামলা চালিয়ে এসেছে। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী সোমালিয়ান আর্মির সাথে মিলে তুরস্কের বিমান বাহিনী আল শাবাব জঙ্গিদের ঘাঁটিতে এই হামলা করেছে। সোমালিয়ার সরকারের দাবি, এই হামলায় আল শাবাবের অন্তত 35 জন যোদ্ধা নিহত হয়েছে এবং 20 জনের বেশি আহত হয়েছে। সেখানে বড় ধরনের অস্ত্রভাণ্ডার ধ্বংস হওয়ারও প্রমাণ পাওয়া গেছে। কিন্তু দর্শক, আপনারা কি ভাবছেন এটা শুধু একটা সন্ত্রাস বিরোধী অভিযান? যদি আপনারা এটাই ভেবে থাকেন, তাহলে আমি বলবো আপনারা জিওপলিটিক্সের আসল খেলাটা মিস করছেন। লজিক্যালি ব্যাপারটার গভীরতা একটু মাপার চেষ্টা করুন। তুরস্ক কেন হঠাৎ করে হর্ন অফ আফ্রিকায় বা সোমালিয়ায় তাদের ফাইটার জেট পাঠালো? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে
সোমালিল্যান্ড নামের একটা বিতর্কিত অঞ্চলে। আপনারা জানেন সোমালিল্যান্ড সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হওয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু পুরো পৃথিবীতে একমাত্র ইসরায়েল ছাড়া আর কেউ তাদের সেভাবে স্বীকৃতি দেয়নি। শুধু স্বীকৃতিই নয়, ইসরায়েল এই সোমালিল্যান্ডে একটা সামরিক ঘাঁটি তৈরি করার চেষ্টা করছে, যাতে তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। আর ঠিক এমন একটা টালমাটাল সময়ে তুরস্ক তাদের F-16 পাঠিয়ে সোমালিয়াকে সাপোর্ট দিচ্ছে। এর মানে কি? এর মানে হলো তুরস্ক আক্ষরিক অর্থেই ইসরায়েল এবং তাদের স্পন্সর করা সোমালিল্যান্ডকে একটা কড়া মেসেজ দিচ্ছে। তুরস্ক বুঝিয়ে দিচ্ছে যে হর্ন অফ আফ্রিকায় ইসরায়েলের কোনো দাদাগিরি বা প্রক্সি গেম তারা চলতে দেবে না। এটা হচ্ছে এরদোয়ানের একটা ডিরেক্ট জিওপলিটিক্যাল স্টেটমেন্ট। তুরস্ক এখন শুধু মিডল ইস্ট নয়, আফ্রিকার জিওপলিটিক্সেও একটা সুপার পাওয়ার হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করছে এবং ইসরায়েলের এই সম্প্রসারণবাদকে রুখে দিচ্ছে। দর্শক, পশ্চিমা বিশ্ব সবসময় আমাদের বোঝানোর চেষ্টা করছে বা করেছে টেকনোলজি বা প্রযুক্তির দুনিয়ায় শুধু আমেরিকা বা ইউরোপই রাজত্ব করতে পারে। সিলিকন ভ্যালি বা মাইক্রোসফট ছাড়া নাকি দুনিয়া অচল। কিন্তু আজ আমি আপনাদের ইরানের এমন একটা বৈজ্ঞানিক অর্জনের কথা বলবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে নন ওয়েস্টার্ন দেশগুলো এখন কতটা অ্যাডভান্স হয়ে গেছে। গতকালকের খবর, গতকাল 30শে জুন 2026 তারিখে ইরানের মেহের নিউজ এজেন্সির একটা খবর পুরো বিশ্বের সায়েন্টিফিক কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে। ইরানের কগনিটিভ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্ক ফোর্সের সেক্রেটারি আয়াতুল্লাহ পোর আব্বাসি তিনি জানিয়েছেন যে ইরান ল্যাবরেটরিতে মানুষের ব্রেন সেল বা মস্তিষ্কের কোষ ব্যবহার করে একটা আর্টিফিশিয়াল ব্রেন বা কৃত্রিম মস্তিষ্ক তৈরি করে ফেলেছে। দর্শক, এটা কোনো সায়েন্স ফিকশন বা সস্তা খবর নয়। ইরান এমন একটা টেকনোলজি ডেভেলপ করেছে যেখানে মানুষের নার্ভ সেগুলোকে ল্যাবরেটরিতে বাঁচিয়ে রেখে সেগুলোকে মেশিনের সাথে কানেক্ট করে একটা লার্নিং নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে, অর্থাৎ মানুষ এবং মেশিনের একটা ফিউশন। আব্বাসি দাবি করেছেন এই বায়োলজিক্যাল কম্পিউটিং টেকনোলজির দুটো সবচেয়ে বড় সুবিধা আছে। প্রথমত, এর প্রসেসিং স্পিড বর্তমান সিলিকন চিপের চেয়ে বহুগুণ বেশি হবে এবং দ্বিতীয়ত, এই চিপে বিদ্যুতের খরচ বর্তমানের এআই চিপের তুলনায় 10 লক্ষ গুণ কম হবে। আপনারা কি বুঝতে পারছেন এর অর্থ কি? যদি ইরান এই টেকনোলজিকে কমার্শিয়াল লেভেলে বা বাণিজ্যিক স্তরে নিয়ে যেতে পারে, তবে আমেরিকার এআই মনোপলি বা একচেটিয়া আধিপত্য চোখের পলকে ধ্বংস হয়ে যাবে। যে দেশকে আমেরিকা স্যাংশন দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল, সেই দেশ আজ সুপার কম্পিউটার এবং বায়োলজিক্যাল কম্পিউটিংয়ের দুনিয়ায় আমেরিকার সমকক্ষ হয়ে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে মাল্টিপোলার বিশ্বের একটা বিশাল বৈজ্ঞানিক বিজয়। দর্শক, ভিডিও শুরুতে আমি আপনাদের কাতারের সেই কাল্পনিক মিটিংয়ের কথা বলেছিলাম, যেটার কথা ডোনাল্ড ট্রাম্প বারবার গলা ফাটিয়ে প্রচার করেছিলেন। কালে এই নিয়ে খবর করেছি, কিন্তু আমি বলেছিলাম ট্রাম্পের এই ফাঁপা বুলির পেছনের সত্যটা আমি আপনাদের জানাবো। দেখুন, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে গতকাল 30শে জুন কাতারে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা মিটিং হবে, কিন্তু আজ 30শে জুন পার হয়ে গিয়েছে, দোহাতে কোনো মিটিং হয়নি, যেমনটা কাল বলেছিলাম। ইরান আক্ষরিক অর্থেই আমেরিকাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। চীন বারবার আমেরিকা এবং ইরানকে বলছে আলোচনা চালিয়ে যেতে, কারণ বিশ্ব অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ইরান জানে যে তেলের দাম যত বাড়বে, ট্রাম্পের মিড টার্ম ইলেকশন জেতার স্বপ্ন ততটাই ফিকে হয়ে যাবে। তাই ইরান এখন খেলছে কৌশলগত বিলম্ব গেম। তারা আমেরিকাকে তিলে 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 দুর্বল করছে। আমেরিকা আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে একদিকে তাদের মিত্র ইসরায়েলের ভিতরে 3 দিন ধরে গাড়ি বোমা ফাটছে এবং তারা সোমালিয়ায় তুরস্কের কাছে জিওপলিটিক্যালি এক প্রকার কোণঠাসা হচ্ছে। অন্যদিকে ইরান টেকনোলজিক্যাল দুনিয়ায়
আর্টিফিশিয়াল ব্রেন তৈরি করে আমেরিকার টেক সুপ্রিমেসিকে চ্যালেঞ্জ করছে। আর সবচেয়ে বড় অপমানজনক বিষয় হলো আমেরিকা আলোচনার টেবিলে বসার জন্য ইরানের কাছে কার্যত হাত পাতছে, আর ইরান তাদের ইগনোর করছে। দর্শক, এটাই হলো একটা সাম্রাজ্যের পতনের আসল চিত্র। যখন আপনি ফিজিক্যাল যুদ্ধে হারেন, টেকনোলজিতে হারেন এবং ডিপ্লোম্যাসিতে হারেন, তখন আপনার ওই যে সুপার পাওয়ার তকমাটা আছে না, সেই তকমাটা একটা ফাঁকা বেলুন ছাড়া আর কিছুই থাকে না, যা আমরা এখন দেখছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ইসরায়েলের ভিতরের এই ধারাবাহিক গাড়ি বোমাগুলো কি সত্যি কোনো গ্যাং ওয়ার, নাকি এর পেছনে ইরানের কোনো আন্ডারগ্রাউন্ড অপারেশন এর একটা হাত আছে? লজিক্যালি একটু চিন্তা করুন তো দর্শক। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। পাকিস্তান ভারত আবার মুখোমুখি ইস্যু আফগানিস্তান। আফগানিস্তানের উপর ব্যাপক ধোলাই চালিয়েছে পাকিস্তান। কেন হঠাৎ করে পাকিস্তান আবার খেপলো? আবার পাকিস্তানের বিরুদ্ধে আফগান হুঁশিয়ারি দিয়েছে, তারা কঠিন প্রতিক্রিয়া মানে বড় রকম হামলা করতে যাচ্ছে আফগানিস্তান পাকিস্তানে, এমন ঘোষণাও আসছে। অন্যদিকে যুদ্ধবিরতি যখন চূড়ান্ত পর্যায়ে আছে, আলোচনা চলছে, সবকিছু ঠিক, তখন দুই দেশের মধ্যে বড় যুদ্ধের প্রস্তুতির খবর আসছে এবং চীনের একজন বড় মাপের গবেষক তিনি জানিয়েছেন আগামী 6 মাস পর আমেরিকা বড় মাত্রায় ইরানের উপর আগ্রাসন চালাবে, আর তার সম্ভাব্য প্রস্তুতি কি হতে পারে, কি হতে যাচ্ছে, সব বিষয়গুলো তার বিশ্লেষণে উঠে আসছে। সেই বিষয়ে আলোচনা করব। দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আপনাদের সবার কমেন্টই মোটামুটি আমার নজরে আসছে, আমি তাই দেখেছি। দর্শক, প্রথমেই আমি খবরটি দিতে চাই পাক ভারত। নয়াদিল্লির দিকে আবার আঙুল তুলেছে পাকিস্তান। তারা বলছে আফগানকে ব্যবহার করে একটার পর একটা সন্ত্রাসী হামলার মূল পরিকল্পক নয়াদিল্লি পাকিস্তানকে উত্তপ্ত করছে। শনিবার পাকিস্তানের সিন্ধুর সীমান্ত যে অঞ্চলগুলো আছে, বলা হচ্ছে করাচির গুলিস্তান, এই অঞ্চলে আত্মঘাতী হামলায় 3 জন পাকিস্তানের সেনা সদস্য শাহাদাত বরণ করেছে এবং এই সময় পাল্টা অ্যাটাকে 3 জন জঙ্গি নিহত হয়েছে। ওপারে চলে গেছে ফিতনাতুল খাওয়ারিজিম, যাদেরকে বা ফিতনাতুল খাওয়ারিজিম বলা হয়, যাদেরকে টিটিপি, তেহরিকে তালেবান। এ সময় ওসমান আলী নামে একজন সন্ত্রাসীকে প্রকাশ্য একেবারে আক্রমণ স্থল থেকে পাকড়াও করা হয়, গ্রেফতার করা হয় এবং তিনি তার পুরো স্বীকারোক্তি প্রকাশ করেছেন। পাকিস্তানের ভেতরে যতগুলো হামলা হয়, প্রত্যেকটি হামলা শেষে আফগান অস্বীকার করে যে তারা এটার সাথে জড়িত নয়। কিন্তু যে হামলাটি পাকিস্তানে হয়েছে, 3 জন সেনা সদস্য প্রাণ হারিয়েছে এবং আরো 3 জন সন্ত্রাসী নিহত হয়েছে, মোট 6 জন। সেই হামলায় যারা জীবিত আটক হয়েছেন তাদের মধ্যে ওসমান আলী, তিনি নিজেই প্রকাশ্যে কথা বলেছেন, সেটা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ওসমান আলী নিজে বলছেন তিনি আফগানিস্তান থেকে আসছেন এবং তিনি টিটিপি সদস্য, অর্থাৎ তেহরিকে তালেবানের সদস্য, এবং তারা এই হামলাটি করেছে এবং তাদের আরো অনেক সদস্য রয়েছে। প্রশ্ন হলো, আফগানিস্তানের এই টিটিপি বা আফগান সমর্থিত এই জঙ্গিরা, সন্ত্রাসীরা কেন প্রতিদিনই কম বেশি পাকিস্তানে হামলা করছে? পাকিস্তান বলছে যে এদেরকে প্রশিক্ষণ, অস্ত্র দেয়া, ট্রেনিং দেয়া, এভরিথিং সবকিছু করে দিল্লি এবং তাদের অর্থায়নে, তাদের অস্ত্রে, তাদের পরিকল্পনায় আফগানের এই সন্ত্রাসীরা পাকিস্তানের মধ্যে প্রতিদিনই সন্ত্রাসী আক্রমণ চালায়। নয়াদিল্লি বলছে পাকিস্তানের উচিত নিজের দিকে তাকানো। ভারত পুরোপুরি এই দায় অস্বীকার করে বলেছে নিজেদের দেশের ভেতরে সন্ত্রাসী হামলা বা জঙ্গি মদদ দেয়া বন্ধ করতে হবে পাকিস্তানকে। অর্থাৎ ভারতের উপর পাকিস্তান যে আঙুল তুলেছে এটাকে আবার রিভার্স করে দিয়েছে ভারত। আমরা বরাবরই জানি এই কাজগুলো কারা করে, কারণ এই কাজগুলোর মূল উৎসাহদাতা, অর্থদাতা, পরিকল্পক কে, এগুলোর কম বেশি সব জায়গায় সবাই জানে। তারা স্বীকার করুক আর না করুক, সত্যটা সবাই জানে।
যে পাকিস্তান আফগানকে স্বাধীন করলো বা তালেবানকে ক্ষমতায় বসার জন্য যে পাকিস্তান বা আইএসআই সবচেয়ে বড় ভূমিকা রাখলো, এবং গত 20 বছর যে পাকিস্তানকে চুষে খেয়েছিল দিল্লি বা ভারত, এবং আমরা দেখেছিলাম যে আমেরিকা যখন চলে যায় আফগান ছেড়ে পালিয়ে, তখন ভারতীয়রা দূতাবাস বন্ধ করে সব পালিয়ে গিয়েছিল জীবন বাঁচাবার জন্য। যেমন জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে প্রচুর কারাপ্টেড লোক পালিয়ে গেছে, প্রচুর আওয়ামী গ্রুপের লোক পালিয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে, আমলা পালিয়ে গেছে, যারা নিজেরাই হাসিনার জন্য অন্যায় করেছে, তারা নিজেরা সে অন্যায় বুঝে পালিয়ে গিয়েছিল, জানেন তো আপনারা। কিন্তু হঠাৎ করে আসিম মনির সরকার ক্ষমতায় আসলো, ইমরান খান চলে গেল, আর তালেবান সরকার হঠাৎ করে ভারতের গ্রিপে পা দিল। দু জায়গা দুটো ভুল। তো এই মুহূর্তে টিটিপিকে কারা ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, এটা আফগানরাও জানে, পাকিস্তানরাও জানে। তো প্রতিদিনই কম বেশি আফগানিস্তানের এই সন্ত্রাসী গ্রুপটি পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আত্মঘাতী হামলা চালায়। আত্মঘাতী বোঝেন তো, নিজেকে শেষ করে দেয়। আহা, এর মধ্যে কি সওয়াব আছে কল্পনা করেন। ধর্মান্ধতা কি ভয়ঙ্কর জিনিস। এদেরকে কেউ বা কারা, কোনো মোল্লা গোষ্ঠী বা কেউ হয়তো শিখিয়েছে, তুমি ওরা সন্ত্রাসী, ওদেরকে মেরে দাও, তুমি জান্নাতে চলে যাবা। কিন্তু সে আত্মহত্যা করে সারা জীবনের জন্য জাহান্নামে চলে গেল। এক, সে তার জীবনটা দিয়ে দিল। দুই, সে সারা জীবনের জন্য জাহান্নামে চলে গেল। এটাকে বলে ধর্মান্ধতা। আমাদের দেশে এই ধর্মান্ধতা কম বেশি আছে। কার থেকে শুনেছেন অমুক খারাপ, অমুকের এটা খারাপ, ওইটা খারাপ, অমুকে বলেছে, তমুকে বলেছে, অমুকে বলেছে, তমুকে বলেছে, বাস্তবে জানে না, শুধু অমুক তমুকের উপরে ডিপেন্ড করে আছে। তো বড় দাড়ি, বড় টুপি, বড় পাঞ্জাবির মধ্যে ইসলাম নয়। ইসলাম কোনো পোশাকে না, ইসলাম হলো জ্ঞানে, বিশ্বাসে, কোরআন এবং হাদিস থেকে অনুসৃত কি নির্দেশনার মধ্যে। তো করাচির গুলিস্তানে অ্যাটাকের পর বড় ফ্রেমে অভিযান চালানো শুরু করেছিল পাকিস্তান, তার নিরাপত্তা বাহিনী। এরপর পাকিস্তান কি করলো, তারা খাইবার পাখতুনখোয়া, পাক আফগান সীমান্তে ব্যাসিভ আকারে, বড় আকারে অভিযান শুরু করেছে। সেই সময় এই ফিতনাতুল খাওয়ারিজমের অর্থাৎ টিটিপির 29 সদস্যকে হত্যা করেছে। 29 মেম্বার্স। ক্লিয়ার? অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী, ইন্টেলিজেন্স, নিরাপত্তা বাহিনী, পুলিশ, রেঞ্জার্স, এফসি সম্মিলিত কাউন্টার টেরোরিজম যে টিম, তারা খাইবার পাখতুনখোয়ার মধ্যে এই টিটিপির শিকড় ধরে টান দিয়েছে। 29 জনকে ওপারে পাঠিয়ে দিয়েছে। এই 29টা লোকই কিন্তু মুসলিম। শুধু ধর্মান্ধতার জন্য তারা আরেকটি মুসলিম দেশে, কাদের, ভারতের মদদে এসে পাকিস্তানে হামলা করতে এসে জীবন দিয়ে দিল। এরপর পাকিস্তান আফগানিস্তানের 3টি প্রদেশে বিমান হামলা শুরু করে এবং সেখানে অনেক সাধারণ মানুষও প্রাণ হারায়। স্বাভাবিক, সন্ত্রাসীরা তো একটা সন্ত্রাসী গর্ত বানিয়ে বসে থাকে না। সন্ত্রাসীরা স্বাভাবিক মানুষের সাথে চলাফেরা করে, বিভিন্ন গ্রামে বসবাস করে। তো একজনকে মারতে গেলে 5 জন মরে যায়, এটি স্বাভাবিক উপর থেকে অ্যাটাক করলে। তো পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের 3টি প্রদেশে বড় আকারে আক্রমণ চালায়। বেশ কজন সাধারণ মানুষও প্রাণ হারায়, অনেক সন্ত্রাসী প্রাণ হারায়, অনেকে আহত, প্রায় 2 শতাধিকের মতো আহত হয়েছে। আফগানিস্তান বলছে তারা পাকিস্তানের এই হামলার কড়া জবাব দেবে। তার মানে আফগানিস্তান পাকিস্তানে আবারও হামলা করবে। এতে করে কিছু পাকিস্তানি মরবে, কিছু আফগান মরবে, কিছু পাকিস্তানি, কিছু আফগান। পুরোপুরি সুবিধাটা নেবে কি নরেন্দ্র মোদী। আফসোস, এইসব লম্বা পাঞ্জাবি আর দাড়িয়ালা হুজুরদেরকে পেছন থেকে ওই আইকালা বাঁশের সঙ্গে একটু কাটা কিছু মিশিয়ে দিতে হবে। আমার সত্যিকার অর্থে মূর্খ আলেমদেরকে খুব ঘৃণা হয়। মূর্খ আলেম বলছে, আলেমদের না, মূর্খ আলেমদের। অনেক বড় বড় দাড়িয়ালা দেখবেন এই নির্বাচনের আগে মাসালা দিছে, অমুক দলকে ভোট দিবেন না, অমুকরা কাফের। তাদের কাছে কাফের ঠিক আছে, হুজুর খারাপ আছে। আল্লাহ এদের জন্য কি করবে আল্লাহ ভালো জানে। একটা ছোট হিস্টোরি শুনে আমি একটা গুরুত্বপূর্ণ খবরে চলে যাই। যখন ঈসা আলাইসাল্লাম তিনি ইসলামের মানে আল্লাহর নির্দেশের বাণী পৌঁছানো শুরু করলেন, তখন ইহুদিরা খেপে গেল। ইহুদিরা কি করলো, তাকে হত্যার জন্য টাইটুনাসের নেতৃত্বে
ইহুদি নেতা টাইটুনাস তার নেতৃত্বে ঈসাকে হত্যার পরিকল্পনা করলো। হযরত ঈসা আলাইহিসসালাম তিনি কি করলেন? তিনি মসজিদুল আকসায় গিয়ে আশ্রয় নিলেন এবং তাকে এই আশ্রয়ে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তার একটি হাওয়াইর সম্প্রদায়। এই হাওয়াই সম্প্রদায় এদেরকে বলে ধোপা। এরা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর প্রেরিত নবী হিসেবে গ্রহণ করেছিল। যখন ইহুদিরা তাকে মারার জন্য প্ল্যান করছিল, তারা মসজিদুল আকসা মানে বাইতুল মুকাদ্দাসে এই হাওয়াইর সম্প্রদায় আশ্রয় নিল হযরত ঈসাকে নিয়ে। এরপর টাইটুনাসের নেতৃত্বে সেখানে হামলা করা হয় মসজিদুল আকসায়। আল্লাহ কি করলেন? তার প্রিয় নবীকে হযরত ঈসাকে তুলে নিয়ে গেলেন সসম্মানে। কিন্তু ওই যে টাইটুনাস ইহুদি, এটা আমি একটা বই থেকে সংগৃহীত তথ্য দিচ্ছি আপনাদের, যদি কোনো ভুল থাকে ক্ষমা করবেন, বাট আমি পড়েছিলাম একটা খুব মূল্যবান বই থেকেই বলছি যে টাইটুনাসের নেতৃত্বে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের উপর হামলা করতে আসছে। আল্লাহ ওই টাইটুনাসকে ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপ দিয়ে দিলেন। ইহুদিরা তার নেতা টাইটুনাসকেই ঈসা ভেবে পিটাইয়া তক্তা বানাইয়া কুশবিদ্ধ করে মেরে দিয়েছে। তো পরের দিন আল্লাহ তো ঈসা আলাইহিস সালামকে নিয়ে চলে গেছেন। তো তিনি কিয়ামতের আগে আবার আসবেন, আমাদের মাঝে আবার আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তো ইহুদিরা পরের দিন তারা খুব উৎসব করতেছে, তারা তো ঈসারে মেরে দিয়েছে, ভুল ধর্ম নিয়ে আসছে, ভুল কিছু আসছে, ভুল নবী। ইহুদেরই একমাত্র প্রকৃত সত্য, সব ঠিক, আর বাকিরা সব ভুল। পরের দিন তারা এসে দেখে সে ক্রুশবিদ্ধ, যেখানে ঈসাকে মেরে মানে ঈসার রূপে টাইটুনাসকে মেরে ঝুলিয়ে রেখেছে, এসে দেখে যে আয় হায়, এটা তো ঈসা না, আল্লাহ আবার রূপ পরিবর্তন করে দিয়েছে, টাইটুনাসকে টাইটুনাসের রূপে দিয়ে দিয়েছে। আমরা এটা কি করলাম? আমরা আমাদের নেতাকে মেরে দিলাম। তারা সেখান থেকে শোক জানাতে ওই যে তাকে ক্রুশবিদ্ধ করছে, এটাকে একটা ছোট দড়িতে, গলায় ফাঁসির যে দড়িতে এরকম একটা দিয়ে তারা প্রতিবাদ বা নিজেকে আত্মসমালোচনার জন্য ঝরিয়েছে। অনেকে বলে কি নাকি সেই আধুনিক সভ্যতার টাইটুনাসের টাই থেকে এই টাইটা আসছে, এরকম বলা হয়। তো যেই ঈসার অনুসারীরা আজকের যারা আমরা ব্রিটিশ বা যারা এক কথায় খ্রিস্ট ধর্মের, তারা এই সত্যটা কি জানে না? জানে না যে তাদের ধর্মের লোকদেরকে ইহুদিরা মানে তারা ঈশ্বরের পুত বলে, আর ছেলে বলে, ঈশ্বরের সন্তান বলে যাকে, যদি এটা ঠিক না, ঈশ্বরের কোনো সন্তান নেই। ইহুদিরা মেরেছিল এটুকু তারা জানে না, নাকি জানে? কিন্তু দেখেন তারা আমাদের শত্রু বানিয়ে তারা নিজেরা এক হয়ে আছে, ইহুদি খ্রিস্টান, কিন্তু আমরা মুসলিমরা শত্রু। তো আমাদের হুজুরদের মধ্যে একটা গ্রুপ আছেন যারা শত্রুকে শত্রু না বলে তার রাজনৈতিক অপোনেন্টকে শত্রু বানিয়ে দেয়। দেখবেন একটা ইসলামী দল আরেকটা ইসলামী দলকে পছন্দ করে না। তাদের চোখে আওয়ামী লীগ বিএনপি ঠিক আছে, বুঝছেন, কিন্তু তাদের চোখে তা মানে জামাতের চোখে চরমনায়, চরমনায় চোখে জামাত, এরা একে অপরের কাদা ছোড়াছড়ি করে। তো এই অবস্থাটা হলো এরকম। পাকিস্তানের মধ্যে আফগানিস্তান, তারা শত্রু হয়ে গেল পাকিস্তানের, অথচ পুরো পাকিস্তান শক্তি ব্যবহার করে এখান থেকে সমস্ত বিদেশিদের সরিয়ে তালেবানদের হাতে ক্ষমতা দিয়েছে। যে ভারত 20 বছর শোষণ করছে, সে ভারত এখন তাদের বন্ধু, আর পাকিস্তান হয়ে গেল শত্রু। এই মোল্লাদেরকে দিয়ে পৃথিবী চলবে না, যত যাই বলেন না কেন। আমার কথা হয়তো অনেকে কষ্ট পেয়েছেন। আমি বলছি ইসলাম জ্ঞানের জায়গা, ইসলাম পোশাকের মধ্যে না, আর গোরামির মধ্যে না। আসেন 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরে আসে। চীনের একজন চিংহুং একজন প্রফেসর, এই লোকের বক্তব্যটি আমরা আপনাদেরকে আগে বলেছিলাম, মনে আছে? চিংহু, তিনি হলেন চীনের একজন গুরুত্বপূর্ণ প্রফেসর। তিনি আমেরিকা ইরানের যুদ্ধ শুরুর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তিনি বলেছিলেন ইরানের কাছে আমেরিকা হারবে। দেখেন আমরা কিন্তু দেখেছি হেরে গেছে। আরো কিছু ভবিষ্যৎবাণী করেছেন যে এখনো ফলেনি। তো তিনি আরেকটি কথা বলছেন যে আমেরিকা এই গরমের জন্য তারা সরে গেছে যুদ্ধ থেকে। 6 মাস পর আমেরিকা আবার ইরানে অ্যাটাক করবে এবং আমেরিকা ইরানের 6 লক্ষ মার্কিন সেনা দিয়ে স্থল অভিযান চালাবে। পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আজকে স্টেটমেন্ট দিয়েছেন যে শীঘ্রই ইরানের সাথে ইসরায়েলের আরেকটা যুদ্ধ বাঁধতে যাচ্ছে। কে বলছে? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী।
যে ইরানের সাথে তাদের বড়সড় যুদ্ধ হবে এবং খুব শীঘ্রই এটা বড় তৃতীয় বৃহত্তর যুদ্ধ শুরু হতে পারে, ইসরায়েল বলছে। চীনের যিনি প্রফেসর তিনি আরো বলছেন যে ইরান এই যুদ্ধে প্রত্যেকটি ফ্রন্টে সর্বোচ্চ শক্তি ব্যয় করবে, অর্থাৎ আমেরিকা যদি স্থল অভিযানে প্রবেশ করে ইরান এবং আমেরিকার 1-to-1 মুখোমুখি সংঘর্ষ হবে। কারণ এ পর্যন্ত যুদ্ধ বিরতি বা শান্তি চুক্তির নামে যা কিছু হয়েছে আমরা দেখি সব ইরানের পক্ষে গেছে। ইরান 300 বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য পাচ্ছে, ইরান 105 বিলিয়ন ডলার পাচ্ছে। ইরান তার উপর নিষেধাজ্ঞা চলে গেছে, হরমুজ তার আন্ডারে চলে গেছে, সে এখন তেল গ্যাস সব বিক্রি করতে পারছে। মানে ইরানের গত 50 বছরে যা ছিল না সব ইরান একসাথে পেয়েছে, আমেরিকা সব দিয়েছে। এটা কি আমেরিকা ইসরায়েল মানবে কোনোদিন? এটা সম্ভব? প্রফেসর বলছেন আমেরিকা একটা বড় যুদ্ধের যেমন প্রস্তুতি নিচ্ছে, ইরান একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং ইরানের যে নিউক্লিয়ার প্রজেক্টগুলো এগুলো প্রত্যেকটা পথ যে ধ্বংস করা হয়েছে ইরান এগুলো রিব্যাক করছে। আবার ইরান আমেরিকার সম্ভাব্য যুদ্ধের পরিকল্পনা মাথায় নিয়ে তার সর্বোচ্চ যুদ্ধ কৌশল প্রণয়ন করছে। এক, ইরান সাগরে লড়াই করবে, ইরান আকাশে লড়াই করবে, ইরান স্থলে লড়াই করবে। এর জন্য ইরানের প্রক্সিগুলোর হাতেও ইরান যথেষ্ট পরিমাণে অস্ত্র পৌঁছে দিচ্ছে। তার বক্তব্য এটা প্রমাণ করে এখন যে শান্তির নামে যে সিগনেচার হয়েছে এমইউ নাকি এমওইউ এগুলো কিছু টিকবে না। আজকের আল জাজিরার সংবাদ কি বলছে? আল জাজিরার সংবাদ হলো যে সপ্তাহ শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর আবারও কূটনীতির দিক মনোযোগ ফিরেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মঙ্গলবার দোহায় দুই পক্ষ আলোচনায় বসবে। কিন্তু সোমবার ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গালিবাদি এই সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হওয়ার ধারণাটি প্রত্যাখ্যান করেছেন এবং এর পরিবর্তে বলেছেন যে কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের সদস্য মেহেদি ফাইজলি এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, মানে সুপ্রিম লিডার মুস্তফা খামেনির যিনি কার্যালয়ের সদস্য তিনি টেলিভিশনকে জানিয়েছেন যে হরমুজ প্রণালী ও অন্যান্য বিষয় মৌলিক মতবিরোধের কারণে ইরানি আলোচকরা রবিবারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনা বাতিল করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পারস্পরিক হামলা এবং আলোচনায় ফিরতে ইরানের কোনো তাড়া বা চাপ নেই। যদিও ট্রাম্প বলছে ইরানের আগ্রহ বেশি, এটা মিথ্যা। এই বিষয়টিকে তুলে ধরে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যে কোনো আসন্ন আলোচনা পূর্ব নির্ধারিত বিষয়গুলো বাস্তবায়নের উপর কেন্দ্র করেই থাকবে। বিশেষ করে হরমুজ প্রণালীর ক্ষেত্রে যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এবং যুদ্ধের সময় ইরান এটিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আমরা একটা বিষয় স্পষ্ট হলাম যে আমেরিকা কাতারের আবারও যে আলোচনার কথাটি বলছে রবিবার এটি প্রত্যাখ্যান করছে ইরান, এটি সোমবারে ইরান আবার আশা করছে। জেরার্ড কুশনার এবং তার উইটকফ তারা কাতারে পৌঁছে গেছে, ইরান সেখানে হয়তো শীঘ্রই যাচ্ছে। আবারও আলোচনা দুই দেশ বসবে, কিন্তু এই আলোচনা হচ্ছে আবার হঠাৎ করে দুই দেশের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটছে। সবকিছু মিলে চীনের সেই চিং হুয়াং তার প্রফেসরের বক্তব্য অনুসারে দুই দেশ আসলে 6 মাসের একটা বিরতি নিয়েছে মোটামুটি ধারণা করছেন তিনি, এবং বলছেন উভয় পক্ষ একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে গরমটা কমে যাবে, আমেরিকা তার যে ঘাটতি বা তার যে দুর্বলতা পূরণ করবে, ইরানও এই 6 মাস তার শক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে নেবে, প্রতিবেশী বন্ধুদের কাছ থেকে তার যা যা পাওয়ার পেয়ে নেবে। স্থল অভিযানের জন্য ইরান তার প্রস্তুতি নিচ্ছে আকাশের জন্য এবং সাগরে, প্রত্যেকটা ক্ষেত্রে দুই দেশের মধ্যে। কারণ দুই দেশের এই মুহূর্তে যে আবহাওয়াটা মনে হচ্ছে যে জোর করে দুজনকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। তো জোর করে বিয়ের সংসার তো আসলে বেশি দিন টিকে না, এরকমটি মনে হচ্ছে। তারপরও আমরা চাই আর যেন যুদ্ধ না লাগে। আমরা চাই আমেরিকা এবং ইরান দুজনেই শান্তির পক্ষে যেন হাঁটে, আমেরিকা যেন পেছন থেকে ছুরিটা না মারে ইসরায়েলের কুপরামর্শে।